সবই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। সবার অলক্ষে এভাবে তুমি কাঁদো কেন? আমি তো কাঁদিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি কাঁদো। সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে চোখের জল পেল, আর সেই চোখের জল দেখলে আমার কি মনে হয় জানো? ওই চোখের চলে চলো আমি তাই অল্পনা, শুধু আমি 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 এখান থেকে চলে যাবো ভাস্করদা। অমন করে তুমি আর আমায় অপরাধ সাজিও না অল্পনা। আমি জানি তোমার প্রতি আমি ভীষণ ভীষণ অন্যায় করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো অল্পনা, তুমি বিশ্বাস করো, আমি যদি একটিবারও জানতে পারতাম আমার দাদা তোমার সঙ্গে আমার ভাস্করদা, জীবনে যে ভুল আমি করেছি তা প্রায়শ্চিত্ত করতে পারবো কিনা আমি জানি না অল্পনা। তবে এইটুকু বলতে পারি, আমার প্রতি তোমার নীরব ভালোবাসা অমর্যাদা আমি কখনো তোমায় করবো না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই ভাস্করদা। আছে অল্পনা, আছে, আর আছে বলেই সেই ভালোবাসা বারবার তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেয়, বা তাই তো তোমার চোখে সেই ভালোবাসা বেদনার অশ্রু ছড়ায়। মিথ্যে নয় অল্পনা। ব্যর্থ জীবনের সেনায় যখন আমার অন্তর কাঁদে, তখন সেই কান্না তোমার চোখে অশ্রু হয়ে ঝরে কেন অল্পনা বলতে পারো? রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে যখন আমি হতাশার দীর্ঘশ্বাস ফেলি, তখন তুমি থামের আড়ালে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করে থাকো বলতে পারো অল্পনা? আমি জানি না। আজও তুমি আমায় ভালোবাসো অল্পনা? না। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমারি হৃদয়ে বেদনা রঙিন রঙিন ছবি আঁকে। আমার হাতটা ছেড়ে দিন ভাস্করদা। জোর করে ধরে রাখার ক্ষমতা যেমন আপনার নেই, তুমি জোর করে ছিনিয়ে নেওয়ার সাহস যে আমার নেই ভাস্করদা। চমৎকার! পুরোনো প্রেমিক প্রেমিকার গোপন অভিযানের দৃশ্যটা কতই না সুন্দর। আমার স্বামীর
যে মুখ দিয়ে তুমি ওই নোংরা কথাগুলো উচ্চারণ করছিলে সেই মুখটা আমি যে পুরুষ স্ত্রী বর্তমানে একটা বাজে মেয়ের সামনে ভালোবাসার রূপ ছিল তার ভদ্রতার গলায় করা সাজে না। ভালোবাসার লুকোচুরি অর্থ কি মেজো বৌদি? সর্বনাশ! এ তুই কি বলছিস বিউলি? আরে বল, জানিস না আমি থাকতে তোর কোনো সর্বনাশ আমি হতে দেবো না রে। বল তোর কি হয়েছে, তুই আমায় বল। বলো মেজো বৌদি, বলো সেই অল্পনা তোর কি হতে পারছে? বলো। তোমার মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল। ছি ছি পিউলি, তুমি কত নীচ, কত হীন তোমার প্রবৃত্তি। তুমি যে আমার স্ত্রী এ কথা ভাবতো আমার ঘৃণা হচ্ছে পিউলি, আমার ঘৃণা হচ্ছে। লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি তোর দাদা। আর তোর ওই লম্পট বৌদির কথা বিশ্বাস করার আগে তোর এই দাদার কথাটা শোনা উচিত ছিল রে ভাই। তোর এই দাদার কথা শোনা উচিত ছিল। নতুন করে কি শোনাবে? তোদের দুজনের অবৈধ প্রেমের ঘটনা আমার অজানা নয়, তাই আমি ওই মেজো বৌদির কথা স্বীকার করছি। তুই এই চরিত্রহীন আপনার সঙ্গে এরা বোধহয় আর আমাকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না বৌদি। এবার হয়তো আমাকে বিষ খেয়ে অমন কথা বলিস নি ভাস্কর, অমন কথা বলিস নি। কি হয়েছে রে মেজো? আমার মনে হয় দুটো রোজনার মধ্যে তোমাকে আর তোমাকে নতুন করে দেখা করতে হবে না। তোমরা দুজনে যুক্তি করে ভাস্করকে আমার কাছে দূরে সরিয়ে আনার জন্য ওই শয়তান রাজমাকে ভাস্করের ভিতরে লেলিয়ে দিয়েছো। আমরা যুক্তি করে এই আলফ্রাজে ভাস্করের ভিতরে কি হয়েছে? আমাকে খুলে বল, কি হয়েছে? পিউলি প্রলাপ বকছে বৌদি, আর সেই প্রলাপকে সমর্থন করছে আমার এই ভাই শেখর আর ওই কৈলাস বাবু। আসল ঘটনাটা আলপনাকে জিজ্ঞেস করো বৌদি, তাহলে বোঝা যাবে প্রলাপটা বকছে কে। আমার খুলে বল, কি হয়েছে? আমি জানি না। কি এমন ঘটেছে? আমি জানি না বৌদি, আমি কিচ্ছু জানি না। শুধু তুমি একটুকু জেনে দেখো, তোমাদের হাতে লাগিনি আলপনা কোনো অন্যায় করেনি। আলপনা মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু আমি এর কিছুই বুঝতে পারছি না। ঘটনাটা আপনি যখন বুঝতে পারছেন না তখন আমি আপনাকে বুঝিয়ে বলছি। প্লিজ প্লিজ কৈলাস বাবু, আপনি আপনি এখান থেকে চলে যান বলছি। না যাবে না। বলো দাদা, তুমি বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে বলো। ইয়ে মানে ভাস্কর বাবু আলপনা মেয়েটির সাথে বেবিচার প্রেমে লুপ্ত হয়েছিল, সেটা বেলু নিজের চোখে দেখে ফেলেছিল। আমার দিদি কোনো অন্যায় করতে পারে না। দিদির নামে মিথ্যে অপবাদ দিয়ে তোমরা তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। হ্যাঁ, হ্যাঁ, কারো মতো হয় ওই নষ্ট মেয়েটা বাড়ি থেকে চলে যাবে, না হলে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাব। এই যাবে নীলাম্বর ঘোষাল তাকে পুলিশ মর্যাদা দিয়ে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, কখনো কোনো অবস্থায় সে বাড়ির বাইরে যেতে দেবে না। তা দেবেন কেন? আরে দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্ক যাই হোক না কেন, রাতের অন্ধকারে গোপন সম্পর্কের সাপটা কি আর খোলা যায়? এই শয়তানি! আমার উচ্চ বলবাইর মুখরুচি বক্তৃতা শুনে আমার ভীষণ হাততালি দিতে ইচ্ছে করছে। হাততালি। এই যে বৌমা, নিজের চরিত্র
তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার আমাদের কথা মতো এই চরিত্রহীন আলপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুই এ কথা বলছিস? কোনদিন আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলিস নেই, সেই শেখর তুই কিনা? হ্যাঁ, তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমার এ সকল বলার সুযোগ দিয়েছে। চিনতে পারছো বড় বউ? ও আমাদের সেই শেখর, যাকে আমরা বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাতে ভরা দিঘির মাঝ থেকে ভক্ত শালক তুলে এনে দিয়েছি। সেই শেখর আজ কত বড় হয়ে গেছে বড় বউ। তাই তো মানুষের মতো মানুষ হয়েছে, তাই তো আজ আমাদের অবাধ্যতার বিচার করছে। শান্ত হও বর্দা, বর্দা না বুঝে হয়তো অন্যায় করেছে। কোনো অন্যায় আমি প্রশ্রয় দেব না। তাই আমি সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যতদিন না আলপনার বিয়ে হয় ততদিন আলপনায় বাড়িতে থাকবে। শুনে নাও নিরাময় গোসাল, আজ এক্ষুনি এই মুহূর্তে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম। মেজো বৌমা! গোসাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, আর অন্য প্রান্তে থাকবো আমি, মেজ বৌদি আর মেজদা। সকলের সুবিধার্থে এই বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। মেজদা, তুমি চলে গেলে আমরা না খেয়ে না রে সকল না, তোদের ছেড়ে আমি কোথাও যাবো না রে ভাই, কোথাও যাবো না। মেজদা আমাদের ঘরেই থাকবে। জানতে পারছো তুই আমাদের ছেলে জানতে পারছো সুধীভদ্র মহোদয়গণ, এবার আপনারাই বলুন না, এখন আমার কি করা উচিত? বাবা মা মারা যাওয়ার পর যে দাদা বৌদি নিঃসন্তান থেকে আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে তাদের পাশে থাকা উচিত না যাকে আমি অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে তুলে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আপনারা বলুন না। আমি বলছি স্ত্রীর পাশে থাকাটাই স্বামীর একমাত্র কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন কৈলাস বাবু, আপনি ঠিক বলেছেন। পিউলির সঙ্গে আমার 7 পাকে বাঁধনে বাঁধা তুষার করি মন্ত্রের সম্পর্ক, আর আমার দাদার সঙ্গে রক্তের সম্পর্ক, রক্তের। তাই তো আমার বিবেকের বিচারে সেই জন্মান্তরে রক্তের সম্পর্কের টানে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় দিলাম। আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় দিলাম। ভাগ পাবে কেমন করে? কি বললি বেটো, তাকে আমি সন্তানের মতো মানুষ করেছি, তার সঙ্গে কিনা আমাকে
Ha ha ha!